দেশের গণতান্ত্রিক কাঠামোর এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে ঘিরে আবারও তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আনা ইমপিচমেন্ট নোটিশ শেষ পর্যন্ত গ্রহণ করা হলো না। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান। ফলে বিরোধী শিবিরের বড় রাজনৈতিক পদক্ষেপ কার্যত প্রথম ধাক্কাতেই থমকে গেল। এই ঘটনাকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি শুধুই সাংবিধানিক নিয়ম মেনে নেওয়া, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক কোনো হিসাব নিকাশ? মুখ্য নির্বাচন কমিশনের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে অপসারণ করা সহজ নয়। এই কারণে বিরোধী দলগুলির এই উদ্যোগকে অনেকেই দেখছিলেন একটা বড় রাজনৈতিক লড়াইয়ের সূচনা হিসাবে। কিন্তু সেই লড়াই শুরু হওয়ার আগেই আপাতত থেমে গেল। ঘটনার সূত্রপাত গত 12ই মার্চ। সেদিন সংসদের দুকক্ষেই বিরোধী দলগুলির সাংসদরা যৌথভাবে একটি ইমপিচমেন্ট নোটিশ জমা দেন। লক্ষ্য ছিল মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে তার পদ থেকে সরানো। এই নোটিশ জমা দেওয়ার পর প্রায় 3 সপ্তাহ ধরে কোনো স্পষ্ট সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ফলে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল নোটিশটি আদৌ গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টা নিয়ে। এই প্রেক্ষাপটে সোমবার স্পিকার এবং চেয়ারম্যানের সিদ্ধান্ত পরিস্থিতি পরিষ্কার করে দেয়। তারা জানিয়ে দেন এই নোটিশ গ্রহণ করা হচ্ছে না, অর্থাৎ সংসদে এ নিয়ে কোনো আলোচনা বা বিতর্ক আপাতত হবে না। এই ইমপিচমেন্ট প্রস্তাবের পিছনে মূল ভূমিকা নিয়েছিলেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। সূত্রে খবর, গত 23 ফেব্রুয়ারি সংসদের দুকক্ষে তৃণমূল সাংসদদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করতে হবে। এরপর থেকেই সক্রিয় হয়ে ওঠে তৃণমূল। শুধু নিজেদের সাংসদদের ওপর নির্ভর না করে তারা যোগাযোগ করতে শুরু করে অন্যান্য বিরোধী দলের সঙ্গেও। কারণ সংবিধান অনুযায়ী এই ধরনের প্রস্তাব আনতে গেলে অন্তত 100 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। তৃণমূলের নিজেদের সাংসদের সংখ্যা 41, ফলে বাকি সমর্থন জোগাড় করা ছিল একটা বড় চ্যালেঞ্জ। আর সে জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ একাধিক বিজেপি বিরোধী দল তৃণমূলের ডাকে সাড়া দেয়। শেষ পর্যন্ত মোট 193 জন সাংসদ এই নোটিশে সই করেন, যার মধ্যে লোকসভার 130 জন, রাজ্যসভার 60 জন সাংসদ ছিলেন। এই সংখ্যাটি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছিল। কিন্তু এত বড় সমর্থন থাকা সত্ত্বেও নোটিশটি গ্রহণ না হওয়ায় বিরোধীদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থায় এত বড় একটি ইস্যুতে আলোচনা হওয়ার সুযোগই দেওয়া হলো না। ইমপিচমেন্ট নোটিশে শুধু সাধারণ অভিযোগই ছিল না, বরং একাধিক সুনির্দিষ্ট অভিযোগও তোলা হচ্ছিল। বিরোধী সাংসদদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার তার দায়িত্ব পালনে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। তারা অভিযোগ করেন নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে ছিল তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। বিরোধীদের দাবি, তার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না এবং কিছু নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এই প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নামও উঠে আসে। অভিযোগ করা হয় তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন গণেশ কুমার। তবে শুধু তাই নয়, গত বছর নিয়োগ সংক্রান্ত একটি বৈঠকে রাহুল গান্ধী যে ডিসেন্ট নোট জমা দিয়েছিলেন, সেটিও এই নোটিশে উল্লেখ করা হয়। বিরোধীরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আরও একটি গুরুতর অভিযোগ ছিল ভোটে কারচুপির ইস্যু। বিরোধী দলগুলির দাবি, কিছু ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়েও প্রশ্ন তোলা হয়। বিরোধীদের মতে এই প্রক্রিয়াকে ব্যবহার করে ভোটার তালিকায় হস্তক্ষেপ করা হয়েছে।
এইসব অভিযোগের ভিত্তিতে ইমপিচমেন্ট নোটিশ আনা হয়েছিল, কিন্তু সেই নোটিশ সংসদে আলোচনার জন্য গৃহীত না হওয়ায় এখন প্রশ্ন উঠছে এই অভিযোগগুলোর ভবিষ্যৎ কি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বাড়াবে। বিরোধীরা ইতিমধ্যে ইস্যুকে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। তাদের দাবি, নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ইমপিচমেন্ট প্রস্তাব ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে কোনো শক্ত প্রমাণ ছাড়াই এমন গুরুতর অভিযোগ আনা হয়েছে যা গ্রহণযোগ্য নয়। এর কারণেই স্পিকার এবং চেয়ারম্যান এই নোটিশ গ্রহণ করেননি। সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে ইমপিচমেন্ট একটি অত্যন্ত গুরুতর জটিল প্রক্রিয়া। এটি শুধুমাত্র রাজনৈতিক চাপে আনা যায় না, এর জন্য প্রয়োজন যথেষ্ট প্রমাণ এবং আইনি ভিত্তি। তাই স্পিকার এবং চেয়ারম্যানের সিদ্ধান্তকে তারা সংবিধানসম্মত বলেই মনে করছেন। তবে বিরোধীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাদের মতে সংসদে আলোচনা হলে প্রকৃত সত্য সামনে আসতো, আর সেই সুযোগ না দেওয়াই প্রমাণ করে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পর আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আসন্ন নির্বাচনগুলিকে সামনে রেখেই এই ইস্যু আরও বড় আকার নিতে পারে। বিরোধীরা রাস্তায় নেমে আন্দোলনের পথেও হাঁটতে পারেন বলে ইঙ্গিত মিলছে। আর সবটা মিলিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে এই বিতর্ক শুধু একটি ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। সংসদে ইমপিচমেন্ট নোটিশ খারিজ হয়ে গেলেও রাজনৈতিক লড়াই যে এখানেই শেষ নয় তা স্পষ্ট। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ। আপনারা জানেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তাকে সরিয়ে দিতে ইমপিচমেন্ট নোটিশ নিয়ে আসা হয়েছিল, এবং সেই নোটিশ সমস্ত বিরোধী জোটের সাংসদরা একত্রিত হয়ে নেয়, কিন্তু সেটা আপাতত খারিজ হয়ে গিয়েছে এমনটা আমরা বলতে পারি। কারণ ওই ইমপিচমেন্ট নোটিশ নিয়ে একেবারে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয় নিয়ে সংসদ কিংবা রাজ্যসভায় কোনো রকম কোনো আলোচনা হবে না। এবং আপনারা জানেন যে 100 জনের যে একটা স্বাক্ষর প্রয়োজন ছিল, কিন্তু 183 জন সাংসদ এই নোটিশে সই করেন, যার মধ্যে লোকসভার 130 জন, রাজ্যসভার 60 জন সাংসদ ছিলেন। ফলে স্বাভাবিকভাবে এই বিষয়টি চাপা পড়ে যাওয়ায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।